নমস্কার। প্রতি রবিবারের মতো আজকেও স্বাধ্যায় বিভাগে পড়া হচ্ছে স্বামী চেতনানন্দজি সংকলিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে। রামকৃষ্ণ সংঘের বহু সন্ন্যাসীর স্মৃতিকথা এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। আজ পড়া হচ্ছে স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্বন্ধে। ওনার জীবৎকাল 1901 থেকে 1998 সাল পর্যন্ত। মানুষ মননশীল। মনন বা চিন্তা একমাত্র মানুষই করতে পারে। মানব মনে অসংখ্য চিন্তা ক্রমাগত ঢেউ বা বৃত্তিরূপে উঠছে, তারপর রেখাপাত করে বিলীন হয়ে যাচ্ছে। এই বৃত্তিগুলি চিত্তে স্মৃতিরূপে থেকে যায়। মানব জীবনে স্মৃতির মূল্য তুলনাহীন। মানুষের হাত পা ভাঙলে জোড়া লাগে, চোখ কান নষ্ট হলে মানুষ মরে না, কিন্তু স্মৃতি লোপ পেলে জীবন অচল হয়ে যায়। বর্তমানের বা ভবিষ্যতের স্মৃতি হয় না, অতীতেরই স্মৃতি হয়। আবার এই স্মৃতির তরতম আছে, অর্থাৎ কোনো স্মৃতি হালকা এবং কোনো স্মৃতি গভীর। আমাদের জীবনে যারা অপ্রয়োজনীয় তাদের স্মৃতি শীঘ্র ম্লান হয়ে যায়, কিন্তু যারা আমাদের প্রাণের প্রিয় তারা আমাদের স্মৃতিপটে সদা উজ্জ্বলভাবে বিদ্যমান থাকে। 20 বছর আগে স্বামী ভূতেশানন্দজি মহাসমাধি লাভ করেছেন, কিন্তু তার স্মৃতি এখনও বহু মানব মনে জীবন্ত হয়ে রয়েছে। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজির সঙ্গে আমার পরিচয়ের পরিধি 1960 থেকে 1998 সাল পর্যন্ত। এই দীর্ঘ 38 বছর তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি, যদিও সবসময় তার কাছে থাকা আমার পক্ষে সম্ভব হয়নি। তার পূর্ণ জীবন ও উপদেশ আমার ব্যক্তিগত জীবনে গভীর অনুপ্রেরণা দিয়েছে। সেসব কথা আমি কিছু কিছু ডায়েরিতে লিখে রেখেছি। তার কয়েকটি পত্রও আমার কাছে রয়েছে। তার সঙ্গে আমার কথোপকথন কিছু টেপ রেকর্ডারে ধরা রয়েছে। যাই হোক, এই দীর্ঘকালের সব ঘটনা আমার মনে নেই, তবে যেগুলি প্রাসঙ্গিক সেগুলি লিখবার চেষ্টা করছি। 1960 সালের 14 জুন মহারাজকে প্রথম দেখি অদ্বৈত আশ্রমে। মহারাজ রাজকোট থেকে এসেছিলেন। আমি তখন ব্রহ্মচারী। অদ্বৈত আশ্রম তখন 4 নম্বর ওয়েলিংটন লেনে। প্রতিদিন রাতে খাওয়ার পর ক্লাস হতো। পূজনীয় গম্ভীরানন্দজি তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ। ভূতেশানন্দজি প্রতিদিন ক্লাসের পর ঠাকুরের সন্তানদের স্মৃতিচারণ করতেন। কি মর্মস্পর্শী ভাষায় তাদের ত্যাগ, বৈরাগ্য এবং খুঁটিনাটি ঘটনা বলতেন। আমি সংক্ষেপে সেগুলি ডায়েরিতে লিখে রাখতাম। প্রায় 40 বছর আগেকার ওই নোট থেকে কয়েকটি উল্লেখ করছি। 14 জুন 1960, অদ্বৈত আশ্রম, কলকাতা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, হরি মহারাজ সম্পর্কে ভূতেশানন্দজি মহারাজ বললেন, তিনি তপস্যার ওপর ভীষণ জোর দিতেন। দেখলে মনে হতো যেন ব্লেজিং ফায়ার, জ্বলন্ত আগুন। ঘাড় সোজা করে বুক টান করে যখন দৃষ্টি নিক্ষেপ করতেন, তখন মনে হতো জগৎটা তার কাছে কিছু নয়, উপেক্ষার দৃষ্টি। হরি মহারাজ একদিন বলরাম মন্দিরে বললেন, ব্রাহ্মণের শরীর কেবলমাত্র তপস্যার জন্য, এ শরীরে অন্য কোনো প্রয়োজন নেই। একদিন উদ্বোধনের প্রকাশিত কোনো বইতে ত্বাংয়ের পরিবর্তে তং ছাপা হওয়ায় খুব ক্ষোভ প্রকাশ করেন। তিনি দুঃখের সঙ্গে বলতে থাকেন, লোকে বলবে এখানে কতগুলো মূর্খের আমদানি হয়েছে। 15 জুন 1960, অদ্বৈত আশ্রম, কলকাতা। ভূতেশানন্দজি এদিন শরৎ মহারাজের অর্থাৎ স্বামী শারদানন্দজি মহারাজের হৃদয়বত্তার কথা খুব বললেন। তাঁর মন খুব নরম ছিল, সকলকেই আশ্রয় দিতেন, সকল ব্যাপারেই সাহায্য প্রার্থীকে সাহায্য এবং উৎসাহ দিতেন। মায়ের দাঁড়ি হয়েছিলেন উদ্বোধনে এবং সেখানেই তাঁর শরীর ত্যাগ হয়। মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ সম্বন্ধে বললেন,
একদিন দীক্ষার পর এক মহিলা বললেন, এর নাম দীক্ষা? মহাপুরুষজি বললেন, কাল আবার এসো। পরদিন ওই মহিলাকে একটু স্পর্শ করে দেওয়ায় তাঁর গভীর অনুভূতি হয়। আরেকদিন মহাপুরুষ মহারাজ মঠের উঠোন দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন একজন এসে তাকে প্রণাম করায় তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন। লোকটি অপ্রস্তুত। তিনি বললেন, ও কি করে জানবে, আমি কিছুই দেখছি না। তিনি সদা অন্তর্মুখ অবস্থায় থাকতেন। একদিন মঠে অন্য সম্প্রদায়ের এক সাধু রাত্রিবাস করেন। মহাপুরুষ মহারাজ তাকে ব্রহ্মজ্ঞানী বলে চিনতে পারেন এবং তিনিও মহাপুরুষজিকে ব্রহ্মজ্ঞানী বলে চিনতে পারেন। মহাপুরুষজি সংঘের দুর্দিনে ও বিপদে অবিচলিত থাকতেন। ঠাকুরের ওপর কি দৃঢ় বিশ্বাস ছিল তার! ভোরে পূজারী ঘুম থেকে না ওঠায় নিজেই মঙ্গলারতি করতে চান। তিনি পরনিন্দা ও পরচর্চা পছন্দ করতেন না। বলতেন, তোমার কি হচ্ছে তাই দেখো। মঠের কুকুর গরুর প্রতি কি সমবেদনা! গরিব জেলে মঠে মাছ নিয়ে এলে সে যা চাইতো মহাপুরুষ মহারাজ তাই দিয়ে দিতেন। বলতেন, গরিবের প্রতি কি অনুকম্পা! তার জন্মদিনে ছবি তুলতে এলে বলেছিলেন, নিরাকারের আবার ছবি। 16 জুন 1960, অদ্বৈত আশ্রম, কলকাতা। এদিন স্বামী শুদ্ধানন্দজি সম্বন্ধে ভূতেশানন্দজি বললেন, 1897 সালে স্বামীজি কলকাতায় এলে সুধীর মহারাজ কলেজের ছাত্রদের সঙ্গে তার গাড়ি টানেন। তিনি খুব বিদ্যোৎসাহী ছিলেন এবং তার ইন্টেলেকচুয়াল অনেস্টি ছিল। না জানলে বলতেন, জানি না। গোঁজামিলের বালাই ছিল না। খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। স্বামীজির সামনে আত্মা সম্বন্ধে আধ ঘন্টা বক্তৃতা দেন। তিনি সাধু হতে চাওয়ায় তার বাবা তাকে ঘরে তালা বন্ধ করে রাখেন। লেখাপড়াই ছিল তার বিশ্রাম। তিনি স্বামীজির বহু লেখা অনুবাদ করেন। তিনি বেশ রসিক ছিলেন। বলতেন, আমরা সব রামকৃষ্ণের চেলা, বুক ফুলিয়ে বলা, কেবল ভান্ডারা খাওয়ার বেলা। সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দ খুব সহজ সরল ছিলেন। একদিন স্বামীজিকে বললেন, আমি তপস্যা করব। স্বামীজি সম্মতি দিলেন। সারা রাত গাছতলায় কাটিয়ে পরে ভীষণ সর্দি। একজন এসে জিজ্ঞাসা করল, সন্ন্যাসী হয়ে গেরুয়া পরলেন কেন? সুধীর মহারাজ বললেন, সকলকে তো এ জগৎ ছেড়ে একদিন চলে যেতে হবে। গৃহে থাকলে ওপারের ডাক শুনে ছেড়ে যেতে কষ্ট হয়, তাই সব ছেড়ে গেরুয়া পরে এখন থেকেই প্রস্তুত হয়ে বসে আছি যাওয়ার জন্য। ওই দিন খোকা মহারাজ স্বামী সুবোধানন্দ সম্বন্ধেও অনেক কথা বললেন। খোকা মহারাজ খুব আমোদপ্রিয় ছিলেন, সর্বদাই হাসি খুশি থাকতেন এবং বীরের মতো চলাফেরা করতেন। অনেক সময় স্টিমারের মান্থলি টিকিট নিয়ে ঘুরতেন। একবার কয়েকজন যুবক বেলুড় মঠের নিন্দা করায় তিনি তাদের খুব বকুনি দেন। তারপর বলেছিলেন, বেলুড় মঠ যদি খুব আরামের জায়গা হয় তবে এখানে এসে থাকো না। স্বামীজি খোকা মহারাজকে তবলায় ঠেকা দেওয়া শিখিয়েছিলেন। এই বোল সহ, রামধন দাদা ছোলা খায়, দিচ্ছি দেব দিচ্ছি দেব। কেউ যদি ঠাকুরের কথা বলার জন্য পীড়াপিড়ি করত, খোকা মহারাজ গম্ভীর হয়ে বলতেন, ঠাকুরের কথা কে শুনতে চায়? 17 জুন 1960, অদ্বৈত আশ্রম, কলকাতা। এদিন রাতে উত্তরকাশীর বিভিন্ন সাধু সম্প্রদায়ের কথা ও নিজের তপস্যার কথা বললেন। কত রকমের সাধু আছে। ধ্যানী সাধু আছেন, আবার বাবু সাধু ঘড়ি হাতে রেডিও নিয়ে ঘুরছে। পলিটিশিয়ান সাধু দল পাকাচ্ছে। কৈলাসের পথে এক নাগা সাধুর আর এক সাধুর সঙ্গে ঝগড়া হলো এবং সে তাকে ঠেলে জলে ফেলে দিল। জনৈক দরদি সাধু নিজের কম্বল অপর সাধুকে দান করল। পাগলা সাধু আছে, আবার পণ্ডিত সাধুও আছে। মহারাজের স্মৃতি এবং পর্যবেক্ষণ শক্তি ছিল তুলনাহীন। মহারাজ প্রতিদিন প্রাতরাশের পর বেলুড় মঠে যাওয়ার জন্য তৈরি হতেন। আমি জুতো লুকিয়ে রাখতাম যাতে তিনি চলে না যান। আমাদের লক্ষ্য করে বলতেন, তোমরা বড় দুষ্টু, আমাকে মঠে যেতে দাও। আমি বলতাম, কাল যাবেন। তারপর দিন তাঁর গেঞ্জি ও কাপড় সাবান জলের বালতিতে ভিজিয়ে দিয়ে বলতাম, আপনার কাপড় গেঞ্জি ময়লা, কাল যাবেন। এই দেখো, আজও তোমরা আমাকে যেতে দিলে না। দেখো তো নির্মল মহারাজ
কি মনে করবেন আমার সম্বন্ধে? অতীতের সেই ছেড়ে আসা দিনগুলির কথা যখন মনে পড়ে তখন কতই না আনন্দ হয়। সেই প্রথম দর্শন থেকে তার সঙ্গে আমার এত ঘনিষ্ঠতা হয়েছিল যে অপর কোনো সাধুর সঙ্গে ঐরূপ হয়নি। মহারাজ তখন রাজকোট কেন্দ্রের মহান্ত। 7/10/1960 তারিখে আমাকে লিখেছিলেন, ঠাকুর আমাদের সমগ্র সংঘকে এরকম পবিত্র মধুর স্নেহবন্ধনে আবদ্ধ রাখুন, তা না হলে সংঘ জীবনের কোনো অর্থই নেই। আমাদের জীবনের আদর্শ ঠাকুর স্বামীজি। তারা যদিও অসীম এবং আমাদের সংকীর্ণ সীমার বাইরে, তবু আমরা যে পরিমাণে তাদের ছাঁচে ঢালতে পারবো সেই পরিমাণে আমাদের সাধনা সার্থক এবং ধর্মজীবন পূর্ণ থাকবে। অপূর্ণ থাকতে নিরবচ্ছিন্ন আনন্দ কারো পক্ষে পাওয়া সম্ভব নয়। তবে আদর্শে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, তাতে আনন্দ হোক বা নিরবচ্ছিন্ন দুঃখই হোক। স্বামীজির কথা মনে রেখো, রামকে পেলাম না বলে কি শ্যামকে নিয়ে থাকতে হবে? তবে আমরা দুর্বল হলেও তাদের অনন্ত শক্তি আমাদের পেছনে আছে। সুতরাং 1961 সালের মার্চ-এপ্রিল মাসে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মঠ ও মিশনের বহু সাধু বেলুড় মঠে আসেন, কারণ তখন স্বামী মাধবানন্দজি আমেরিকায় ব্রেন সার্জারির জন্য যেতে প্রস্তুত হচ্ছিলেন। তিনি ছিলেন সংঘের প্রবাদ প্রতিম সন্ন্যাসী এবং শ্রী শ্রী মায়ের শিষ্য। স্বামী ভূতেশানন্দজি রাজকোট থেকে এসেছিলেন মাধবানন্দজিকে দেখতে এবং অদ্বৈত আশ্রমে কয়েকদিন ছিলেন। 1961 সালের প্রারম্ভে অদ্বৈত আশ্রম 4 নম্বর ওয়েলিংটন লেন থেকে 5 নম্বর ডিহি এন্টালি রোডে স্থানান্তরিত হয়। গম্ভীরানন্দজি একদিন ভূতেশানন্দজিকে রবিবারের ক্লাস নিতে বলেন। সেদিন ভূতেশানন্দজির গলা ভালো ছিল না। তিনি সকাল থেকেই গরম জলে নুন দিয়ে কয়েকবার গার্গেল করতে থাকেন। তার স্বর সেদিন সত্যি খুব খারাপ ছিল। আমাদের মধ্যে কেউ কেউ বলেছিলেন বক্তৃতা না দিতে। তিনি বললেন, ঠাকুরের কাজ, দেখবে আমি ঠিক হয়ে যাব। তিনি সেই ভাঙা গলায় 1 ঘন্টা বক্তৃতা দিলেন। দেহ ভুলে ঠাকুরের কাজ। ঘটনাটি তুচ্ছ, তবে শিক্ষণীয়। তারপরেও মহারাজ অদ্বৈত আশ্রমে অনেকবার এসছেন। একবার মনে আছে, কঙ্খলের মাখন মহারাজ স্বামী প্রজ্ঞানানন্দজি এবং ভূতেশানন্দজি একসঙ্গে আমাদের অতিথি হয়েছিলেন। মহারাজকে এক গুজরাটি ভক্ত এক বাক্স গেঞ্জি দেয়। মাখন মহারাজ তা থেকে কয়েকটি গেঞ্জি নিয়ে বলেন, এই বিজয়ে তোমার অনেক ধনী ভক্ত আছে, এই গেঞ্জিগুলি আমি নিলাম। মহারাজ বললেন, দেখুন মাখন মহারাজ, এই গেঞ্জি নেবেন না, আমাদের আশ্রম গরিব, ভিক্ষার দ্বারা চলে। মাখন মহারাজ বললেন, আরে আশ্রম তো ভিক্ষার দ্বারাই চলে, তাছাড়া আর কিভাবে চলবে? উভয়েই ছিলেন ব্যয়কুণ্ঠ। আমি দেখলাম 2 প্রাচীন সাধু বালকবধ গেঞ্জি নিয়ে টানাটানি করছেন। পুষ্প নামে মহারাজের এক গুজরাটি ভক্ত মহিলা কলকাতায় থাকতেন। মহারাজ তাকে ছোট বয়স থেকেই জানতেন। একবার তিনি মহারাজকে দেখতে এলে আমরা ঠাট্টা করে বললাম, আপনি সাধু দর্শনে এসেছেন? গাঁঠিয়া ফল মিষ্টি ছাড়া সাধু দর্শন হয়? তিনি হেসেছিলেন এবং পরদিন প্রচুর গাঁঠিয়া এবং ফল মিষ্টি নিয়ে হাজির হন। মহারাজ আশ্রমে থাকলে আশ্রম বেশ জমজম করত। মহারাজ যেখানেই যেতেন সেখানেই শাস্ত্রের ক্লাস নিতেন এবং ঠাকুরমা ও ঠাকুরের সন্তানদের প্রসঙ্গ করতেন। ভগবত প্রসঙ্গের দ্বারা তিনি এমন পরিবেশ সৃষ্টি করতেন যে মন স্বভাবতই ঊর্ধ্বগামী হতো। মহারাজ রাজকোট আশ্রম থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের গুজরাটি অনুবাদ বের করবেন। আমাকে লিখলেন যে মাস্টারমশাইয়ের পৌত্র অনিল গুপ্তের কাছ থেকে অনুবাদ প্রকাশের অনুমতি নিয়ে তা তাঁকে পাঠাতে। আমি অনিলবাবুকে বলতেই তিনি সানন্দে অনুমতি দেন। মহারাজ বিভিন্ন ভাষা জানতেন। গুজরাটি কথামৃতের তিনি অন্যতম সম্পাদক ছিলেন। 1966 সালে তিনি রাজকোট থেকে বেলুড় মঠে আসেন মঠ এবং মিশনের সহকারী সম্পাদক হয়ে। প্রতি রবিবার মঠের লাইব্রেরিতে কথামৃতের ক্লাস নিতেন। বহু লোক আসত। 1970 সালে লখনৌতে বিবেকানন্দ পলিক্লিনিকের উদ্বোধন হয়। 152 জন সাধু সমবেত হন। মহারাজ গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম।
শ্রীধরানন্দজি অপূর্ব ব্যবস্থা করেছিলেন। লখনৌ থেকে আমরা অনেকে মহারাজের সঙ্গে বাসে অযোধ্যা, নৈমিষারণ্য এবং ব্রহ্মাবর্ত দেখতে যাই। মনে আছে, রামের জন্মস্থান দর্শন করে সরজুতে স্নান সেরে খেতে গিয়ে দেখি রামভক্ত হনুমানরা বাসে ঢুকে আমাদের প্যাকেটের খাবার তছনছ করে দিয়েছে। দেখলাম মহারাজ নির্বিকার, যেন কিছুই হয়নি। কোনো মতে কিছু মুখে দিয়ে আমরা লখনৌ ফিরলাম। তারপর ফেরার পথে তার সঙ্গে কাশিতে যাই। একদিন মহারাজকে বললাম, 4টে পয়সা দেবেন, বাদাম ভাজা কিনব। তিনি বললেন, দিতে পারি, যদি ওই পয়সা তুমি আবার ফেরত দাও। আমি বললাম, তাহলে পয়সা চাই না। আমি জানতাম তিনি আমার সঙ্গে মজা করছেন। তারপর এক গাল হেসে বললেন, দেখো, পয়সার ব্যাপারে আমি খুব হুঁশিয়ার। একবার কোথায় যাচ্ছি, হিতানন্দ ও বিতোষকানন্দ পান খেতে চায়। আমি 10 টাকার একটা নোট দিলাম। ওরা পানওয়ালার কাছে ওই নোট নিয়ে গেলে সে বলল তার কাছে ভাঙানি নেই। হিতানন্দ তখন বলে, ওরে, বিজয় মহারাজের টাকা, ও কি কখনো ভাঙতে চায়? নিজেকে নিয়ে কেউ যখন কৌতুক করে তখন হিউমারের ক্লাইম্যাক্স হয়। 1970 সালের সেপ্টেম্বরে কয়েকদিন ক্রমাগত বৃষ্টি হওয়ায় পূর্ব কলকাতা ভেসে যায়। আমরা অদ্বৈত আশ্রম থেকে রিলিফ করি। মহারাজ যখন মঠে রিলিফের তখন ইনচার্জ। আমি চাল, ডাল, পাউরুটি কেনার টাকা চাইলে তিনি বলেছিলেন, দেখো, হৃদয়বান হওয়া ভালো, কিন্তু পয়সা কড়ির হিসেব ঠিকমতো রাখবে। জনগণের দান জনগণের সেবায় ব্যয় হবে। তুমি দেবে তোমার ভালোবাসা ও নিঃস্বার্থপরতা। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকে আরম্ভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।